আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আমাদের জীবনে এমন কিছু বিশেষ তারিখ থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার দরকার পড়ে না। আজ 26শে জুলাই, আর আজকেও ঠিক সেই রকমই একটা দিন কাটলো। আজ কার্গিল বিজয় দিবস। এই দিনটি আমাদের মন গর্বে ভরিয়ে দেয়। এই দিনটি আমাদের বীর জওয়ানদের অদম্য সাহসের কথা মনে করিয়ে দেয়। কার্গিলের উঁচু উঁচু পাহাড়, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, সব প্রতিকূলতাই আমাদের সৈন্যদের সামনে ছিল, কিন্তু তাদের অদম্য সাহস সব চ্যালেঞ্জকে ছাপিয়ে যেত। ভারত মায়ের সুরক্ষায় তারা নিজেদের সবকিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সব বীর শহীদ ও বীর সৈন্যদের শ্রদ্ধা ভরে প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত শুধু তার বীরদের মনেই রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের বীরত্বগাথাও পৌঁছে দেয়। এই ভাবনা থেকেই এবছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14ই জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছাবে। এর মূল বার্তাটি হলো একটি সফর, একটি জাতি এবং সবশেষে একটি স্যালুট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য আত্মত্যাগ কখনোই ভোলা সম্ভব নয়। বন্ধুরা, আজ ভারত তার সৈন্যদের সাহসের পাশাপাশি নিজের প্রযুক্তিগত ক্ষমতাকেও ক্রমাগত শক্তিশালী করে তুলছে। কিছুদিন আগেই ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধ জাহাজটি ভারতে ডিজাইন করা হয়েছে এবং ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা চালিয়েছে। এই সাফল্যের পেছনে আমাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই ডিআরডিও কুশা মিসাইলেরও সফল পরীক্ষা সম্পন্ন করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা বন্ধু দেশগুলোর সাথে রাজনৈতিক সহযোগিতা, ভারত ক্রমাগত নতুন উচ্চতার দিকে এগিয়ে চলেছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় ছিলাম, যেখানে ব্রহ্মোস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ওপর বিশ্বের ভরসা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রণাম জানাই, আর একটি সুরক্ষিত, সক্ষম এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্পকে আরো দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের সাথে ক্যাচ দ্য রেইন অভিযান নিয়ে আলোচনা করেছিলাম। বৃষ্টির প্রতিটি ফোঁটা ধরে রাখার এই অভিযানকে গণ আন্দোলন করতে বলেছিলাম। ক্যাচ দ্য রেইনের বার্তা খুব সহজ। বৃষ্টি যেখানেই পড়ুক, যখনই পড়ুক, জল সেখানেই ধরে রাখুন। সেই কারণে 4 জুলাই থেকে সারা দেশে একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর আওতায় বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, পুরনো জলাশয় সংস্কার এবং বৃক্ষরোপণের নতুন গতি আনা হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক বা সামাজিক সংস্থা, সব জায়গার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। কোথাও পূর্ণ পুকুর থেকে পলি তোলা হচ্ছে, কোথাও কুয়ো আর বাউড়িগুলোকে নতুন জীবন দেওয়া হচ্ছে। বন্ধ বোরওয়েলগুলো এখন ভূগর্ভস্থ জলস্তর বাড়ানোর মাধ্যম হয়ে উঠছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংপুরে অমৃত সরোবরগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বিপুল পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা তৈরি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলোকে আবার কাজের উপযোগী করে তোলা হয়েছে। আমাদের শহরগুলোও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরেও এই অভিযানে উৎসাহব্যঞ্জক ফল দেখা যাচ্ছে। আসুন, আমরাও আমাদের আশেপাশে
কোনো একটি পুকুর বা কুয়োর দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা বাঁচাই। আজকের বাঁচানো প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্পদ। আমার প্রিয় দেশবাসী, মাত্র কয়েকদিন আগেই গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের সূচনা হয়েছে। প্রতিটি দেশবাসী ভারতীয় দলকে প্রতিনিয়ত শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের কামনা যে সব খেলোয়াড় আর অ্যাথলিট সেরা পারফরম্যান্স দেখান এবং মানুষের মন জয় করেন। বন্ধুরা, আনন্দের বিষয় হলো আমাদের যুব সমাজ গত কয়েকদিনে খেলাধুলায় অনেক দুর্দান্ত এবং বড় সাফল্য অর্জন করেছে। পিভি সিন্ধু হলেন প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় যিনি ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাব জয় করেছেন। তার এই সাফল্যে সারা দেশ আজ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনের লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি সত্যিই এক ঐতিহাসিক জয়। আমাদের দল 270 রানের বিশাল ব্যবধানে এই ম্যাচটি জিতেছে। তবে শুধু এটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে এটিই ছিল মহিলা দলের প্রথম টেস্ট ম্যাচ। 1983 সালে এই মাঠেই ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। আমাদের নারী শক্তি এখানে দেশের মুখ উজ্জ্বল করেছে। বন্ধুরা, কিছু ছোট প্রচেষ্টাও অনেক বড় গুরুত্ব রাখে। কেরালার এর্নাকুলামের দক্ষিণ চিত্তুরে খেলাধুলার এমনই এক প্রচেষ্টার কথা আমি জানতে পেরেছি। সেখানকার একটি স্কুলে সংস্কৃত ক্লাব আছে। এখানকার শিক্ষক অভিলাষ বাবু এক অভিনব উপায়ে সংস্কৃতকে বেশ জনপ্রিয় করে তুলছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অক্ষর কন্দুক, যেখানে সংস্কৃত অক্ষরগুলোকে ফুটবলে ব্যবহৃত শব্দের সাথে যুক্ত করে খুব সহজে বোঝানো হয়। এতে শেখার আনন্দ যেমন বাড়ে, তেমনি খেলার প্রতিও মানুষের আগ্রহ তৈরি হয়। আমার প্রিয় দেশবাসী, গত রবিবারের কথা, বিক্রম-1 রকেটের সফল উৎক্ষেপণে প্রতিটি দেশবাসী আজ গর্বিত। আমরা সবাই মহাকাশ গবেষণার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। এটি বেসরকারি উদ্যোগে তৈরি ভারতের প্রথম রকেট। আমাদের তরুণ উদ্ভাবকরা এমন কাজ করে দেখিয়েছেন যা ভাবাও কঠিন ছিল। তারা অসাধারণ দক্ষতা, আবেগ আর ধৈর্য দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে আমাদের মহাকাশ গবেষণা ক্ষেত্রটি বেসরকারি খাতের জন্য বন্ধ ছিল। এই ক্ষেত্রে আগ্রহী অনেক তরুণী তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছিলেন না। তরুণদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা মহাকাশ ক্ষেত্রটি বেসরকারি খাতের জন্য খুলে দিয়েছি। আজ সারা বিশ্ব এর ফলাফল দেখছে। বন্ধুরা, আমাদের তরুণ সাথীরা বিজ্ঞানের জগতেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াড বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নিয়ে থাকে। এই মাসে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান আর গণিতের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতাগুলোতে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল সত্যিই খুব দুর্দান্ত। পদার্থবিদ্যা অলিম্পিয়াডে আমাদের 5 জন ছাত্রই সোনা জিতেছে এবং ভারত প্রথম স্থান অধিকার করেছে। গত এক দশকে হওয়া প্রতিটি পদার্থবিদ্যা অলিম্পিয়াডেই আমাদের দেশের ছাত্রছাত্রীরা সোনা বা রূপোর পদক অবশ্যই জিতেছে। রসায়ন অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রী সোনার পদক জিতেছে। এটি এ যাবৎকালের সেরা পারফরম্যান্স। বায়োলজি অলিম্পিয়াডেও দেখা গেছে আমাদের সব ছাত্রছাত্রী পদক জিতেছে। এর মধ্যে একটি স্বর্ণ পদকও রয়েছে। অন্যদিকে গণিত অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা 2টি সোনার এবং 4টি রূপোর পদক জিতেছে। দেশের যুবশক্তির ওপর আমার খুব গর্ব হয়। এটা দেখে খুব আনন্দ হয় যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি ক্রমাগত বাড়ছে। আমার বিশ্বাস যে দেশের আরো বেশি সংখ্যক যুবক এই ধরনের মঞ্চে নিজেদের উৎসাহ দেখাবে এবং ভারতের জয় পতাকা ওড়াবে। আমার প্রিয় দেশবাসী, যখন দক্ষতা আর কিছু করার জেদ দুটোই থাকে, তখন সব পথ সহজ হয়ে যায়। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বাগুকে নিয়ে করা আজকের প্রচেষ্টায় এরই এক সুন্দর প্রতিফলন দেখা যায়।
এটি নল খাগড়া এবং ধানের খড় দিয়ে তৈরি করা হয়। এই মাদুর তৈরির ঐতিহ্য বহু বছরের পুরনো। এর জন্য সবার আগে কাশ্মীরের জলাভূমি থেকে ঘাস এবং নল খাগড়া কাটা হয়, রোদে শুকোনোর পর বাছাই করা হয়, আর তারপর শুরু হয় নিপুণ হাতে বোনার কাজ। দুজন কারিগরের একটি মাদুর তৈরি করতে প্রায় 4 দিন সময় লাগে। এই মাদুরটি শুধু অনন্যই নয়, এটি পরিবেশ বান্ধবও। এর একটি বড় গুণ হলো এটি গরমে আপনাকে শীতলতা দেবে আর শীতে উষ্ণতা। আগে এটি কাশ্মীরের প্রতিটি ঘরে ঘরে দেখা যেত, কিন্তু গত কয়েক বছরে এর ব্যবহার অনেকখানি কমে আসছিল। এমন সময় শ্রীনগরের গুলাম হোসেন জি এবং তার মেয়ে তানজিলা জি একটি শপথ নিলেন। দুজন মিলে বগু ক্রাফটের ঐতিহ্যকে নতুন জীবন দিতে ঝাঁপিয়ে পড়লেন। গুলাম হোসেন জি খুব সাধারণ এক পরিবার থেকে এসেছেন। এই কাজে তার সামনে অনেক ধরনের চ্যালেঞ্জও এসেছিল, কিন্তু বগু সংরক্ষণের সংকল্পে তিনি অটল ছিলেন। দেখতে দেখতে তার এই প্রচেষ্টায় বহু মানুষ যুক্ত হতে থাকলেন। গুলাম হোসেন জি এই দক্ষতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। নিজেদের এই মিশনে তারা স্থানীয় স্তরে সরকারি সাহায্য পেয়েছেন। আজ দ্রুত জনপ্রিয় হওয়া এই ভগু দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত সকলের জন্য আমি গর্বিত। আজ আমরা সবাই স্থানীয় পণ্যের ওপর জোর দিচ্ছি। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্র নিয়ে চলেছি। তাই কাশ্মীরের এই ভগু যেন আপনাদের বাড়ির অংশ হয়, তা নিয়ে একবার অবশ্যই ভাববেন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধু একটা পানীয় নয়, একটি ভালোবাসার বন্ধন। সকালের শুরু হোক, বন্ধুদের সঙ্গে আড্ডা হোক, কিংবা পরিবারের সঙ্গে কিছু মুহূর্ত কাটানো হোক, চা প্রত্যেকটা মুহূর্তের একটা অংশ হয়ে ওঠে। এমনিতে আপনিও খুব ভালোভাবেই জানেন চায়ের সাথে আমার সম্পর্কটা কি। কিন্তু আজ আমি যে চায়ের ব্যাপারে আলোচনা করছি তা শুধু স্বাদই দেয়নি, বরং অনেক বোনের জীবনে স্বনির্ভরতার এক নতুন সুবাসও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনোর জেলার লখিওয়ালা গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এর মধ্যে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এর অনন্য স্বাদ এবং গুণের কারণে এই চা খুব অল্প সময়েই মানুষের মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির আন্তর্জাতিক খাদ্য উৎসবে এই ভেষজ চা খুব প্রশংসিত হয়েছে। এমনকি বিদেশিরাও এতে দারুণ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সব থেকে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো এর শুরুটা। এই পুরো প্রচেষ্টা মাত্র 1 লক্ষ টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় প্রতিষ্ঠানে পৌঁছে গেছে। এই উদ্যোগ আমাদের শেখায় যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস যখন এক হয়ে যায়, তখন একটি ছোট্ট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে দাঁড়ায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম অভিযানের মাধ্যমে মানুষ প্রকৃতির প্রতি নিজেদের দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন খুব সুন্দর এবং অনুপ্রেরণামূলক উদাহরণ সামনে আসে। বন্ধুরা, আমেদাবাদে জন অংশগ্রহণের অদ্ভুত শক্তি দেখা গেছে। এই এলাকায় 1 ঘন্টার মধ্যে 3.5 লক্ষেরও বেশি চারা গাছ লাগানো হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ যোগ দিয়েছিলেন। স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট, স্বেচ্ছাসেবক এবং সাধারণ নাগরিক সবাই এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলোতে এই চারা গাছগুলোই একটি ঘন নগরবনের রূপ নেবে।
এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের অধীনে উত্তরপ্রদেশেও জনশক্তির এক অদ্ভুত সংকল্প দেখতে পাওয়া গেছে। সেখানে 12ই জুলাই মাত্র একদিনেই 35 কোটিরও বেশি চারা গাছ লাগানো হয়েছে। উত্তরপ্রদেশের সাংসদ হিসেবে এটা আমার কাছেও বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ কিন্তু শুধুমাত্র মানুষের জন্য নয়, এগুলো অসংখ্য পশু পাখি আর জীবের আশ্রয়স্থলও বটে। গুজরাটের গির অরণ্যের কথা যদি বলি, প্রায় 60 বছর পর ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার সেখানে বাসা বাঁধছে। এটা গির অরণ্যে বছরের পর বছর ধরে চলা সংরক্ষণ আর পুনর্স্থাপনের প্রচেষ্টারই ফল। হর্নবিলকে বনের কৃষক বলা হয়ে থাকে। এরা ফল খায় আর বীজগুলোকে দূরে দূরে ছড়িয়ে দেয়, আর সেই সব বীজ থেকেই জঙ্গলে নতুন নতুন গাছ জন্মায়। এইভাবে একটি পাখি জঙ্গলকে আবার সবুজ করে তুলতে সাহায্য করে। আমি আপনাদের বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের বিশেষ কোনো মুহূর্তকে প্রকৃতির সাথে যুক্ত করি, মায়ের নামে একটি গাছ লাগাই। আজকের লাগানো একটি ছোট্ট চারা গাছ আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ, নির্মল বাতাস এবং একটি সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হয়ে থাকতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি যে আজ প্লাস্টিক দূষণ সারা বিশ্বের পরিবেশের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বর্জ্য বহু বছর ধরে আমাদের এই প্রকৃতির ক্রমাগত ক্ষতি করতে থাকে। তাই প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা করা খুবই জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়িতে বর্জ্য থেকে সম্পদ তৈরির এক চমৎকার উদাহরণ দেখা গেছে। এখানে আবর্জনা পুনর্ব্যবহার করে তা দিয়ে আকর্ষণীয় বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটি বেঞ্চ তৈরিতে প্রায় 40 কেজি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক লাগে। এটি মজবুত, টেকসই ও আরামদায়ক হওয়ার সাথে সাথে পরিবেশ বান্ধবও। এগুলো সরকারি স্কুল, পার্ক এবং জনসমক্ষে বিভিন্ন জায়গায় লাগানো হয়। এর মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতাও বাড়ছে। এই প্রচেষ্টায় স্থানীয় সংস্থার পাশাপাশি জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই উদ্যোগ আমাদের শেখায় যে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল আজ কেবল স্লোগান নয়, বরং আমাদের জীবনের অংশ হয়ে উঠছে। বন্ধুরা, আপনাদের মনে থাকবে গতবার মন কি বাত অনুষ্ঠানে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তিরই পূজা করা উচিত। পিওপি দিয়ে তৈরি বা বিদেশ থেকে আসা গণেশ মূর্তির বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তি বাড়িতে স্থাপন করা উচিত। এই বিষয়ে অনেক মানুষ আমাকে বার্তা পাঠিয়েছেন এবং নিজের মতামত জানিয়েছেন। মানুষ জানিয়েছেন যে তারা আমার এই অনুরোধ মেনে নিয়েছেন। তারা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তি স্থাপন করার সংকল্প নিয়েছেন। অনেকে লিখেছেন যে মন কি বাতে আগে এই নিয়ে আলোচনা হওয়ায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে তাদের সুবিধা হয়েছে। আমি আরো একবার আমার সেই অনুরোধ করছি। এইবারের গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তি বাড়িতে স্থাপন করুন, তার পূজা করুন। আপনাদের এই প্রচেষ্টাও একভাবে প্রকৃতিরই পূজা হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন একজনের কথা বলবো, ওনার ব্যাপারে শুনেই আপনারা খুব গর্বিত হবেন। এমন একজন মানুষ যিনি বিজ্ঞান আর উদ্ভাবনের ক্ষেত্রে এগিয়ে এসে কাজ করছেন, বিশ্বজুড়ে যিনি পরিচিত হচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে জড়িয়ে আছেন। যখনই সুযোগ পান, মণিপুরের ডক্টর রোনাল্ডো রেশরামজি নিজের জন্মভূমিকে সম্মান জানাতে ভোলেন না। যদিও ওনার নাম রোনাল্ডো, কিন্তু পেশাগতভাবে তিনি একজন জ্যোতির্পদার্থ বিজ্ঞানের বিশেষজ্ঞ।
তিনি বর্তমানে জাপানে কাজ করছেন এবং একদল নবীন ছায়াপথের বিশাল এক গুচ্ছ আবিষ্কার করা দলের তিনি সদস্য ছিলেন। আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে তিনি আসলে কি করেছেন। আসলে তিনি এই পুরো ক্লাস্টারটির নাম মণিপুরের একটি সুন্দর হ্রদের সাথে মিলিয়ে লোকটাক প্রোটো ক্লাস্টার রেখেছেন। লোকটাক মিষ্টি জলের এক বিশাল হ্রদ। লোকটাক হ্রদে ভাসমান ফুমড়িগুলো মিলে এক অনন্য ভূপ্রকৃতি তৈরি করে। মনে হয় যেন বিশাল সমুদ্রে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। ঠিক সেভাবেই মহাবিশ্বে এই নবীন ছায়াপথগুলো এক বিশাল কাঠামো তৈরি করে। আজ মণিপুরের এই লোকটাক হ্রদ শুধু দেশের মানচিত্রেই নয়, বরং বিশাল মহাবিশ্বেও নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। এই সাফল্য প্রত্যেক ভারতীয়র গর্ব বাড়িয়ে দেওয়ার মতো। এর থেকে আমাদের তরুণ বন্ধুরা এই শিক্ষা পায় যে নিজেদের শিকড় বা ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতায় পৌঁছানো সম্ভব। এই শিকড়ের টানি পারে নক্ষত্রদের বিশাল জগৎকেও আলোকিত করে তুলতে। আমার প্রিয় দেশবাসী, আর কয়েকদিন পরেই 7ই আগস্ট আমাদের দেশ জাতীয় তাঁত দিবস পালন করবে। এই বিশেষ দিনে আমরা আমাদের তাঁতি ভাই বোনদের দক্ষতা এবং সৃজনশীলতাকে উদযাপন করি। আমাদের এই সঙ্গীরা বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। বন্ধুরা, হাতে বোনা তাঁতের প্রত্যেকটি পোশাক কোনো না কোনো অঞ্চল বা বিশেষ কোনো সম্প্রদায়ের আর এর সাথে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সাথে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে আগলে রাখার কাজে নিয়োজিত আছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহিত করি, আমাদের তাঁতি বন্ধুদের সম্মান জানাই। আসুন আমরা ভোকাল ফর লোকাল এর ভাবনাকে আরো শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে যেভাবে তাঁত শিল্পকে উৎসাহ দেওয়া হচ্ছে, তাতে বিপুল সংখ্যক মানুষের জীবন উন্নত হচ্ছে। কোচমপল্লী থেকে পাটনা আর কুথামপল্লী থেকে কচ্ছ এর অনেক উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন অনেক মানুষ ও গোষ্ঠী আছে যারা আমাদের তাঁত শিল্পের গৌরবময় ঐতিহ্যকে নতুন শক্তি এবং পরিচয় দিচ্ছে। কেউ পোচপল্লী ইক্কতের সুন্দর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা তাঁতিদের একত্রিত করে পশমের পণ্য তৈরি করছেন। বন্ধুরা, মানুষ কেরলের ঐতিহ্যবাহী কাসাভু শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, যার ফলে আমাদের মা বোনেরা কর্মসংস্থান পাচ্ছেন। আরেকটি বিষয় যার কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হলো খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর অত্যন্ত প্রিয় ছিল। বিগত কয়েক বছরে খাদি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়েছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, সামনের উৎসবের মরশুমে খাদি, তাঁত বা হস্তশিল্পের কোনো না কোনো পণ্য অবশ্যই কিনবেন। আমার প্রিয় দেশবাসী, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতে কত ধরনের বাদ্যযন্ত্র আছে, তবে আপনারা ভাবনায় পড়ে যাবেন। এর কারণ হলো আমাদের দেশে প্রচুর বাদ্যযন্ত্র এবং সেগুলির সঙ্গে যুক্ত নানা ঐতিহ্য রয়েছে। ঠিক এমনই একটি যন্ত্র হলো ত্রিপুরার চংপ্রেং, যা সেখানকার জনজাতি সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয়। বাঁশ দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রটিতে 3টি তার থাকে, যা থেকে খুব মিষ্টি সুর বের হয়, যা অনেকটা সরোদের সুরের মতো। কিছু কারণে তরুণ প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা কমতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতে সুরজ কুমার দেব বর্মা জি একে আবার জনপ্রিয় করার সংকল্প নিয়েছেন। আজকে তার সেই প্রচেষ্টা সফল হতে চলেছে। তিনি চংপ্রেং এর পাশাপাশি ওখানকার অন্যান্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রেও পারফর্ম করে চলেছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান তার খুব প্রিয়। এখন আমি আপনাদের একটি
ছোট ক্লিপ শোনাতে চাই। এই তো সেই সুর, আপনারা ভুলবেন না। Dadu hanmale boki saniye hani saka nokhani tola বন্ধুরা, আমার বিশ্বাস এটি শুনে আপনাদের মন খুব ভালো হয়ে গেছে। আমি দেব বর্মা জির জন্য খুব গর্বিত। ঐতিহ্যবাহী সঙ্গীতকে জনপ্রিয় করার তার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। আমার অনুরোধ যে আপনারাও আপনাদের আশেপাশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তথ্য সামাজিক মাধ্যমে অবশ্যই ভাগ করে নিন। আপনাদের এই চেষ্টা অন্যদেরও ভারতীয় সঙ্গীতের সাথে জুড়বে। আমার প্রিয় দেশবাসী, আগামীকাল 27শে জুলাই ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জির প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্বে অনেক অনুপ্রেরণামূলক দিক ছিল, কিন্তু তার হৃদয়ের সব থেকে কাছের ছিল একজন শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করতেন কাকতালীয়ভাবে। এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমার পবিত্র উৎসব পালন করব। আমাদের বাবা মা আমাদের জীবনের প্রথম গুরু, আর স্কুলের শিক্ষকরা আমাদের অক্ষর জ্ঞান দেন। গুরু পূর্ণিমা হলো এমন সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি সুযোগ। আমি দেশের সকল শিক্ষক ও গুরুজনদের শ্রদ্ধাভরে প্রণাম জানাই। বন্ধুরা, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট প্রত্যেক ভারতীয়র জন্য এক গর্বের দিন। এটি সেই অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারত মাতার স্বাধীনতার জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করে দিয়েছিলেন। তাদের ত্যাগ আর তপস্যার কারণেই আজ আমাদের হাতে তেরঙ্গা। এই তেরঙ্গার মধ্যেই আমাদের সংবিধানের আদর্শ রয়েছে। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান পুরো দেশকে এক অদ্ভুত আবেগে বেঁধেছে। আজ প্রতিটি বাড়িতে, প্রতিটি গলিতে তিরঙ্গা উৎসব দেখা যায়। এই বছরও আমাদের এই অভিযানকে পূর্ণ উৎসাহের সাথে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের বাড়িতে পূর্ণ সম্মানের সাথে তিরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ পাঠান। এই বছরও আপনারা আপনাদের মতামত মাইগভে অবশ্যই জানাবেন। আমি আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। বন্ধুরা, মন কি বাতে আজ এই পর্যন্তই। আগামী মাসে দেশবাসীর আরো অনেক নতুন সাফল্য আর অনুপ্রেরণামূলক প্রচেষ্টার কথা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।